আমার স্বামী তার প্রাক্তন প্রেমিকার কাছে ফিরে যাওয়ার জন্য নিজের সন্তানকে ত্যাগ করতে চায়। দেখে নিও আরিশ, তুমি আর কোনোদিন তোমার সন্তানের মুখ দেখতে পাবে না। আমি নাইলাকে বিয়ে করতে চাই। আমি স্তব্ধ হয়ে গেলাম। আরিশ কত সহজভাবেই না কথাটি বলে দিল। না, নিশ্চয়ই ও মজা করছে। মাথা নিচু করে একটু নার্ভাস হওয়ার ভান করে ও বোধ হয় আমাকে বোকা বানানোর চেষ্টা করছে। সফলও হয়েছে সে। আমি সত্যিই আশাহত। নাইলাকে বিয়ে করবে মানে কি আরিশ? তুমি নিশ্চয়ই ইয়ার্কি করছো, তাই না? মুখে এক চিলতে হাসি ফুটিয়ে নিজের ভেতরকার ভয়টা ঢাকার চেষ্টা করলাম। আরিশ খাবার টেবিলের দিকে এগিয়ে এল, যেখানে আমি ওর উত্তরের অপেক্ষায় বসেছিলাম। আমি গ্লাসে পানি ঢেলে এক চুমুক খেলাম। তৃষ্ণার্ত বুকটা একটু শীতল হল। আরিশ আমার হাত ধরল, আলতো করে চুমু খেল। ভয়ে আমার হাত কাঁপছিল। ও মাথা নিচু করেছিল, কেন জানি আমার চোখের দিকে তাকাতে পারছিল না। যে চোখ ওকে সবসময় ভালোবাসা দিয়ে আগলে রেখেছে, আজ সেই চোখের দিকে তাকানোর সাহস ওর নেই। ঈশ্বর, দয়া করে এটাকে মজা হিসেবেই সত্যি করো। আরিশ মাথা নেড়ে বলল, আমি এখনও ওকে খুব ভালোবাসি, মীরা। আমি ছটফট করে হাতটা সরিয়ে নিলাম। নিজের গালে হাত দিয়ে দেখলাম এটা স্বপ্ন কিনা। না, এটা স্বপ্ন। আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি। আরিশ আমাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করল, শান্ত হও মীরা, নিজেকে সামলাও। কিন্তু ও একবারও বলল না যে ও মজা করছে। বুকটা ফেটে যাচ্ছে। ৩ বছরের সংসার আমাদের, ১ বছরের পরিচয় আর ২ বছরের বিবাহিত জীবন, তবুও ও ওর অতীতকে ভুলতে পারল না। আমার প্রতি কি ওর একটুও ভালোবাসা জন্মায়নি? একজন স্ত্রীর কাছে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে, যখন তার স্বামী অন্য এক নারীর প্রতি ভালোবাসার কথা স্বীকার করে, তাও আবার তার প্রাক্তনের প্রতি। তাহলে তুমি আমাকে ভালোবাসো না আরিশ? আমি ওর দিকে তাকালাম, কিন্তু ও যেন আমার দিকে তাকাত ঘৃণা বোধ করছে। ও শুধু খুব ধীরে মাথা নাড়ল। একটুও না। ও কোনো উত্তর দিল না। কিন্তু ওর চোখের চাহনি বলে দিচ্ছিল ও না বলতে চাইছে, হয়তো করুণা করেই মুখে বলছে না। যে নারী খুব শীঘ্রই ওর সন্তানের মা হতে চলেছে, তার প্রতি এই অবহেলা। চোখের জল আর বাধা মানল না। ৩ বছর আগের কথা মনে পড়ল। যখন আরিশ ভেঙে পড়েছিল, জীবনের সব আশা হারিয়ে ফেলেছিল, তখন আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম। আমি ওকে নতুন করে বাঁচতে শিখিয়েছি। আমি ওর আর নাইলার কথা জানতাম। ওদের বিয়ে ভেঙে গিয়েছিল পরিবারের কারণে। ওর মা বাবার নাইলাকে পছন্দ ছিল না। সময়ের সাথে সাথে আরিশ আর আমি কাছাকাছি আসি। আমি ওকে বড় ভাইয়ের কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দেই। ও যখন খুব সামান্য বেতনে চাকরি করত, তখনও আমি ওকে বিয়ে করতে দ্বিধাবোধ করিনি। বিয়ের পর ওর ক্যারিয়ারের উন্নতি হয়, আর আজও যখন সফল, তখন খুব সহজেই আমাকে আর আমার অনাগত সন্তানকে ফেলে রেখে চলে যেতে চাইছে। আমি নাইলাকে কোনোদিন দেখিনি, শুধু বিয়ের আগে একবার ছবিতে দেখেছিলাম। ও দেখতে খুব সুন্দরী ছিল, কালো লম্বা চুল আর উজ্জ্বল গায়ের রং। হয়তো ওর তুলনায় আমি কিছুই না। আমি সাদাসিধে থাকতে ভালোবাসি, আর আরিশই একসময় বলতো আমার এই সাধারণ রূপই ওর প্রিয়। আজ বুঝলাম, ভুলটা আমারই ছিল। যে পুরুষ তার অতীত থেকে বের হতে পারেনি, তাকে বিয়ে করাটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ও কথা দিয়েছিল ও নাইলাকে ভুলে যাবে, আমি বিশ্বাস করেছিলাম। তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমি টিস্যু দিয়ে চোখের জল মুছলাম। পেটের ভেতর সন্তানটা নড়ে উঠল, যেন বুঝতে পারছে ওর মায়ের কষ্ট। আরিশ চুপ করে আছে। ওর চোখও ভেজা, কিন্তু ও কেন কাঁদছে? যে এই ক্ষত তৈরি করেছে, তার কি কাঁদার অধিকার আছে? আরিশ বলল, আমি তোমাকে পছন্দ করতাম, শুধু এর বেশি কিছু না মীরা। ভেবেছিলাম বিয়ের পর নাইলাকে ভুলে যাব, কিন্তু পারিনি। আমি হার মেনেছি। নাইলা আমার অফিসের কলিগ হয়ে ফিরে এসেছে, আমি আর নিজেকে সামলাতে পারছি না। আমার এই সন্তানের কি হবে আরিশ? তোমার কি মনে নেই আমি সন্তানসম্ভবা? আমি নিজের ঠোঁট কামড়ে কান্না চাপার চেষ্টা করলাম। আমি দায়িত্ব নেব। কেমন দায়িত্ব? নাইলা তোমাকে মেনে নেবে না। ও ভাগাভাগি চায় না। তার মানে এই অবস্থায় তুমি আমাকে ডিভোর্স দেবে? আমি নিজের জামার কোণ খামচে ধরলাম। আমার স্বপ্নের সংসার এভাবেই ভেঙে যাবে? যে সন্তান এখনও পৃথিবীতে আসেনি, সে তার বাবার আদর থেকে বঞ্চিত হবে শুধু এক প্রাক্তনের জন্য? আরিশ মাথা নিচু করে সম্মতি জানাল। তুমি নিজের সন্তানকে ত্যাগ করবে? ওর কানে আজান দেওয়ার ইচ্ছে কি তোমার নেই? আমি দায়িত্ব নেব, কিন্তু হয়তো ওর সাথে দেখা করতে পারব না। নাইলার শর্ত এটাই যে,
আমি তোমার বাচ্চার সাথে বেশি মেলামেশা করতে পারবো না। ও তোমারও সন্তান আরিশ। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, চিৎকার করে উঠলাম। যে মানুষটা নিজের প্রথম সন্তানের প্রতি এতটা নির্দয় হতে পারে, সে কেমন মানুষ? যদি শুধু আমার কথা হতো, হয়তো আমি মেনে নিতাম। কিন্তু নিজের রক্তকে এভাবে অস্বীকার করা? নাইলার প্রতি ওর মোহ এতটাই বেশি যে নিজের সন্তানকে ও তুচ্ছ করে দিল। ক্ষমা করো, আমি নিরুপায়। কেউ তোমাকে বাধ্য করেনি আরিশ, এটা তোমার নিজের পছন্দ। ঠিক আছে, তুমি যেতে পারো। সন্তানের চিন্তা তোমাকে করতে হবে না, ওর মা বেঁচে আছে। তুমি তোমার সেই পুরনো প্রেমকেই বেছে নাও। যার মনে আমার জন্য কোনো জায়গা নেই, তাকে আমি আটকে রাখব না। আমি শক্ত গলায় বললাম, যাও আরিশ। দেখা যাক কে বেশি সুখী হয়। হয়তো তুমি শুধু কৌতূহল থেকেই ওর কাছে যেতে চাইছ। যাও, গিয়ে দেখো কোন সংসার তোমাকে বেশি শান্তি দেয়। কিন্তু মনে রেখো, যেদিন তোমার ভুল ভাঙবে, সেদিন আর ফিরে আসার পথ খোলা পাবে না। আরিশ ঘর থেকে চলে গেল। আরিশ যাওয়ার পর আমি যেন এক শূন্য গহ্বরে পড়ে গেলাম। বারবার মনে হচ্ছিল, ও কিভাবে পারল? ৩ বছরের ভালোবাসা, এই অনাগত সন্তান, সবই কি ওর কাছে তুচ্ছ হয়ে গেল? যখন আমি নিজের কান্নার শব্দে নিজেই চমকে উঠছিলাম, তখনই আমার বড় ভাইয়ের ফোন এল। প্রথম দুবার রিসিভ করতে পারিনি, গলা দিয়ে কোনো শব্দ আসছিল না। কিন্তু তৃতীয়বার যখন ফোন বাজল, আমি নিজেকে শক্ত করলাম। আমি কেন লুকাব? আমি তো কোনো অপরাধ করিনি। ফোনটা ধরতেই ওপাশ থেকে ভাইয়ার সেই চিরচেনা হাসিমাখা গলা, কেমন আছে আমার বোনটা? বাবা মা খুব মিস করছে তোকে, সাথে আমিও খুব মিস করছি। কাল চলে আয়, আমি আরিশকে বলে দেব, ও নিশ্চয়ই না করবে না। ভাইয়ের সেই নিশ্চিন্ত হাসি আর আদরের ডাক শুনে আমার বাঁধ ভাঙা কান্না চলে এল। আমি কোনো কথা বলতে পারছিলাম না, শুধু ফুপিয়ে কাঁদছিলাম। আমার কান্নার শব্দ শুনে ওপাশ থেকে ভাইয়া আঁতকে উঠলেন, মীরা, কি হয়েছে তোর, কাঁদছিস কেন? কোনো উত্তর না পেয়ে উনি শুধু বললেন, তুই থাক মীরা, আমি আসছি, শুধু এতটুকু বল কোথায় আছিস এখন? বাসাতেই তো। আমি শুধু ফুপাতে বললাম হ্যাঁ। ভাইয়া বলল, আচ্ছা থাক, আমি আসছি, কোথাও যাস না। 1 ঘন্টার মাথায় ভাইয়া যখন ঘরে ঢুকলেন, তখন আমি মেঝেতে হাঁটু জড়িয়ে বসে কাঁদছি। ভাইয়া দৌড়ে এসে আমাকে জাপটে ধরলেন। উনার আদুরে প্রশ্নে আমি আরও ভেঙে পড়লাম। অবশেষে ফোপাতে সব খুলে বললাম। আরিশের পরকীয়া, নাইলার শর্ত এবং নিজের সন্তানকে অস্বীকার করার সেই চরম নিষ্ঠুরতার কথা শুনে ভাইয়া রেগে আগুন হয়ে গেলেন। ওই হারামিটাকে আমি আজই ধ্বংস করে দেব। ও আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছে, সেটা আমাদের জন্য। মীরা, তুই ওকে ছেড়ে দে, আমি ওর থেকে প্রতিশোধ নেব। আমি ভাইয়ের হাত ধরলাম। না ভাইয়া, কোনো প্রতিশোধ নয়। আমি চাই না ওই নিকৃষ্ট মানুষটার জন্য আমার হাত নোংরা করতে। প্রকৃতিই ওকে শাস্তি দেবে। যে পুরুষ নিজের রক্তকে অন্যের কথায় ত্যাগ করতে পারে, তার জন্য কোনো মায়া নেই। আমি জাস্ট এই দমবন্ধ করা ঘর থেকে বের হতে চাই। আমাকে নিয়ে যাবে তোমাদের কাছে? ভাইয়া আমার মাথায় হাত রেখে বললেন, পাগল মেয়ে, তুই আমাদের রাজকুমারী। তুই আর তোর সন্তান সারা জীবন আমাদের কাছে থাকবি। চল এখনই। আমি সেই ঘর থেকে এক টুকরো সুতাও সাথে নিলাম না। যে ঘরে আমার বিশ্বাসের অপমৃত্যু হয়েছে, সেখানকার কোনো স্মৃতি আমি বইতে চাই না। ধুলোমাখা মুখে, বিধ্বস্ত পোশাকেই আমি বাবার বাড়িতে এসে নামলাম। কলিং বেল বাজাতেই মা দরজা খুলে আমাকে দেখে চমকে উঠলেন। পরক্ষণেই আমার বিধ্বস্ত দশা দেখে আমাকে জড়িয়ে ধরলেন। ড্রয়িং রুমে বসে বাবা চা খাচ্ছিলেন, আমার কান্নার শব্দ শুনে উনিও ছুটে এলেন। ভাইয়া যখন সব খুলে বললেন, তখন মা বাবার চোখেও ছিল আগুনের আভা। ওনারা আরিশকে উচিত শিক্ষা দিতে চাইলেন, কিন্তু আমি সবাইকে শান্ত করলাম। শুধু বললাম, আমাকে একটু সময় দাও। পরের কয়েকটা সপ্তাহ আমি এক অন্ধকার ঘরে নিজেকে বন্দি করে রেখেছিলাম। পেটের ভেতর যখন সন্তানটা নর্থ, আমি অঝরে কাঁদতাম। ঘৃণা হতো আরিশের ওপর। কানে আসত ওর আর নাইলার রঙিন দিনলিপির খবর। লোকমুখে শুনতাম, ও নাকি নাইলার সাথে দামি ফ্ল্যাট আর শপিং নিয়ে মহাব্যস্ত। যে হাসি, যে খুনসুটি আমি 3 বছরে ওর মধ্যে দেখিনি, তা আজও অন্য এক নারীর চরণে ঢেলে দিচ্ছে। একদিন ভাইয়া এসে আমার ঘরে জোর করে আলো জ্বাললেন। এভাবে আর কতদিন মীরা? এবার উঠে দাঁড়াতে হবে। তোর সন্তানের জন্য তোকে শক্তিশালী হতে হবে। ভাইয়ার কথায় আমি যেন হঠাৎ জেগে উঠলাম। ঠিকই তো, আমি কেন নিজেকে শেষ করছি? আমার সন্তানই আমার শক্তি। আমি ভাইয়াকে বললাম,
ভাইয়া, আমি কাজ করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। ভাইয়া অফিসের কথা তুলতেই আমি ঘৃণায় মুখ ফিরিয়ে নিলাম। না ভাইয়া, ওই অফিসে আরিশ আছে। আমি চাই না ওই বেইমানের ছায়া আমার বা আমার সন্তানের ওপর পড়ুক। ও যে বাতাসে নিঃশ্বাস নেয়, আমি চাই না আমার সন্তান সেই বাতাসে বড় হোক। ভাইয়া আমার অবস্থা বুঝে আমাকে ঘরে বসেই কাজের ব্যবস্থা করে দিলেন। আমি অনলাইনে ফ্রিল্যান্সিং আর নিজের বুটিকের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করলাম। বাচ্চার জন্মের পর প্রথম কাজ হবে ওই প্রতারককে আইনিভাবে জীবন থেকে মুছে ফেলা। আমি এখন আর সেই ভেঙে পড়া মীরা নই। আমি এখন এক অপরাজেয় মা। আরিশ তো জানত আমি সাধারণ মেয়ে। ও জানে না, একটা সাধারণ মেয়ে যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন সে কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে। আমি এখন শুধু সময়ের অপেক্ষায় আছি। আরিশের সেই মোহ যেদিন ভাঙবে, সেদিন ও আর ফিরে আসার কোনো পথ খোলা পাবে না। আমি যেমন নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানতাম, এখন আমি ঠিক তেমনই গভীরভাবে ঘৃণা করতে শিখে গেছি। দিন গড়িয়ে মাসেল, মীরার কোল আলো করে জন্ম নিল এক ফুটফুটে পুত্র সন্তান। কিন্তু সেই আনন্দের দিনেও আরিশ পাশে ছিল না। মীরা তার কথা রেখেছে, বাচ্চার জন্মের ঠিক পরই সে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিয়েছে। আরিশও কোনো বাধা দেয়নি, কারণ তখন তার চোখে নাইলার দেওয়া মোহের চশমা। ডিভোর্স হয়ে যাওয়ার পর আরিশ যেন হাফ ছেড়ে বাঁচল। কাগজে কলমে যে মীরার সাথে একটা সূক্ষ্ম সুতো ছিল, সেটাও ছিঁড়ে যাওয়ায় নাইলা এখন পূর্ণ স্বাধীনতার স্বাদ পেল। কিন্তু আরিশের সেই স্বপ্নের দিনগুলো দ্রুতই ফিকে হতে শুরু করল। এতদিন আরিশকে পাওয়ার জন্য নাইলা যে মিষ্টি ব্যবহারের নাটক করেছিল, মীরা জীবন থেকে সরে যেতেই সেই মুখোশটা খুলে পড়ল। এখন আরিশের সকালটা শুরু হয় না মীরার সেই যত্ন মাখা ডাকে। এক গ্লাস পানীয় কেউ তাকে এগিয়ে দেয় না। যে মীরা ধনাঢ্য পরিবারের মেয়ে হয়েও আরিশের এক ফোঁটা ঘাম সহ্য করতে পারত না, আজ সেই আরিশকে কাজের লোকের হাতে বা নিজের হাতে সব করতে হয়। আর নাইলা, সে তো এখন নিজের রূপচর্চা আর সাজগোজ নিয়ে ব্যস্ত। আয়নার সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে নিজেকে সাজায়, আর আরিশের বেতনের পুরো টাকাটা মাস গেলেই নিজের দখলে নিয়ে নেয়। সাধ্যের বাইরে দামি দামি মেকআপ, ব্র্যান্ডেড জামাকাপড় আর বন্ধুদের নিয়ে আড্ডা, এটাই নাইলার জীবন। আরিশ যদি কখনো একটু টাকা চেয়ে বসত, নাইলা ঝাঝালো গলায় বলতো, টাকা দিয়ে কি হবে? মীরার মতো আবার আমাকেও ঠকাতে চাইছ নাকি অন্য কাউকে খুঁজতে যাবে? তোমার টাকা আমার কাছেই থাকবে। আরিশ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। এই সেই নাইলা, যার জন্য সে নিজের সন্তানকে ত্যাগ করেছিল? অফিস টাইমে যে নাইলা সারাক্ষণ পাশে পাশে ঘুরঘুর করত, এখন সে কলিগের সাথে আড্ডায় মেতে থাকে, আরিশকে সময় দেওয়ার প্রয়োজনও মনে করে না। আরিশের মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন ও মীরাকে অফিসের কাজ বলে মিথ্যা বলে নাইলার সাথে রেস্টুরেন্টে ডিনার করত। ওদিকে মীরা ওর প্রিয় খাবার রান্না করে টেবিলে বসে অপেক্ষা করত। আরিশ ফিরে এসে যখন বলতো ও খেয়ে এসেছে, মীরা মুখ ফুটে কিছু বলতো না, শুধু একরাশ হতাশা নিয়ে চুপচাপ শুয়ে পড়ত। আজ আরিশ বুঝতে পারছে সেই নিঃশব্দ কান্নার মূল্য কতখানি। ঘরের কাজ, অফিসের চাপ আর নাইলার অবহেলায় আরিশ এখন যেন ঘরের চাকর। নাইলা তাকে এক ফোঁটা সম্মান দেয় না, বরং কারণে অকারণে ছোটলোক বলে গালি গালাজ করে। নাইলার রূপের ঝলকানিতে আরিশ যে অন্ধকার দেখতে পায়নি, আজ সেই অন্ধকার তাকে গিলে খাচ্ছে। অন্যদিকে মীরা এখন এক অন্য মানুষ। সমাজের মানুষ শুরুতে অনেক কটু কথা বলেছিল। স্বামী কেন ছেড়ে দিল, মেয়ের নিশ্চয়ই কোনো দোষ ছিল, এইসব বিষাক্ত মন্তব্য মীরাকে কুরে কুরে খেত। কিন্তু ও ভেঙে পড়েনি। দাভাইয়ের সাহায্যে আর নিজের পরিশ্রমে মীরা এখন একজন সফল নারী উদ্যোক্তা। ওর বুটিক শপ আর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ওকে সমাজে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মীরা এখন আর সেই সাদাসিধে অবহেলিত নারী নয়। ও নিজের সাজগোজ আর ব্যক্তিত্বে এমন এক আভিজাত্য নিয়ে এসেছে যে, ওকে দেখলে কেউ বলবে না ওর জীবনে এত বড় ঝড় বয়ে গেছে। মীরা ওর ছেলেকে মানুষের মতো মানুষ করছে। ওর ছেলে ওরই মতো শান্ত আর দৃঢ় হয়েছে। মাঝে মাঝে মীরাকে লোকমুখে শুনতে হয় আরিশের করুণ অবস্থার কথা। আরিশ এখন বাচ্চার কথা জানতে চায়, বাচ্চা দেখতে কেমন হয়েছে তা নিয়ে বন্ধুদের কাছে আক্ষেপ করে। এমনকি ও যে এখন বাচ্চার বাবা হিসেবে কারো কাছে মুখ দেখাতে পারে না, সেই লজ্জায় ও কুঁকড়ে থাকে। মীরা শুধু মুচকি হাসে। ও জানে, এটাই প্রকৃতির বিচার। যে মানুষটা পবিত্র ভালোবাসার অমর্যাদা করেছে এবং নিজের রক্তকে তুচ্ছ করেছে, তার জন্য অনুতাপই শ্রেষ্ঠ শাস্তি। মীরা এখন আর আরিশকে ঘৃণা করার পেছনেও সময় নষ্ট করে না, কারণ মীরার জীবনে আরিশ এখন শুধুই এক মৃত অতীত।
মীরা প্রমাণ করে দিয়েছে একটা মেয়ে চাইলে জঞ্জাল ঝেড়ে ফেলে নিজেকে হীরা হিসেবে গড়ে তুলতে পারে। আরিশের রঙিন চশমাটা এখন ভাঙা কাচ হয়ে ওর নিজের চোখে বিঁধছে, আর মীরা সেই কাচের ওপর দিয়ে হেঁটে আজ বিজয়িনী। আরিশ আজ নিঃস্ব, আর মীরা তার সন্তানকে নিয়ে এক পরিপূর্ণ পৃথিবীর মালিক। 3 বছর কেটে গেছে। মীরা এখন আর শুধু একজন মা নয়, সে শহরের একজন পরিচিত সফল নারী উদ্যোক্তা। তার বুটিক ব্র্যান্ডের একটা বড় শোরুম উদ্বোধনের দিন ছিল আজ। চারদিকে আলো আর মানুষের ভিড়। মীরা একটা গাঢ় নীল জামদানি পরে দাঁড়িয়ে আছে, চোখে মুখে এক শান্ত আভিজাত্য। তার পাশেই 3 বছরের ছোট্ট আয়ান, সাদা পাঞ্জাবিতে যাকে একদম রাজপুত্রের মতো লাগছে। হঠাৎ ভিড়ের মধ্যে একটা জরাজীর্ণ মানুষকে দেখে মীরার হাতটা একটু কেঁপে উঠল। সেই দামি শার্ট নেই, নেই সেই দর্পভরা চাউনি। মলিন একটা শার্ট পরে দূর থেকে মীরার শোরুমের দিকে তাকিয়ে আছে আরিশ। লোকমুখে সে শুনেছিল মীরা আজ অনেক বড় জায়গায় পৌঁছে গেছে, তাই নিজেকে ধরে রাখতে না পেরে এক পলক দেখতে এসেছে। মীরা ভিড় ঠেলে এগিয়ে গেল দরজার কাছে। আরিশ তাকে সামনে দেখে থতমত খেয়ে গেল। মীরার ব্যক্তিত্বের সেই দীপ্তির সামনে দাঁড়ানোর ক্ষমতা যেন তার নেই। এখানে কেন এসেছ আরিশ? মীরার গলায় ঘৃণা নেই, আছে এক গভীর উদাসীনতা। আরিশ ধরা গলায় বলল, আমি জাস্ট দেখতে এসেছিলাম। মীরা, তুমি অনেক বদলে গেছ। অনেক সুন্দর লাগছে তোমাকে। মীরা হাসল। বদলটা তো তুমি এনে দিয়েছিলে আরিশ। সেদিন যদি তুমি আমাকে অতল অন্ধকারে ফেলে না দিতে, তবে আমি হয়তো জানতেই পারতাম না আমার ভেতরে কতটা আলো আছে। নাইলা কেমন আছে? নাইলার নাম শুনতেই আরিশের মুখটা তিতকুটে হয়ে গেল। ও এখন অন্য একজনের সাথে লস অ্যাঞ্জেলেসে সেটল হওয়ার চেষ্টা করছে। ডিভোর্সের পর আমার সবটুকু নিয়েও চলে গেছে। আমি এখন একটা ছোট মেসে থাকি। বাবা মা আমার সাথে কথা বলে না তোমার সাথে ডিভোর্সের পরে। মীরা, আমি খুব বড় ভুল করেছি। আমার পাপের কোনো ক্ষমা নেই। ঠিক তখনই আয়ান দৌড়ে এসে মীরার শাড়ির আঁচল ধরল। মামনি, আমাকে কোলে নাও। আরিশের চোখ গেল বাচ্চাটার দিকে। অবিকল তার মতো দেখতে চোখ দুটো, কিন্তু সেই চোখে তার জন্য কোনো চেনা ভাব নেই। আরিশের বুকটা ফেটে যাচ্ছিল। সে হাত বাড়িয়ে ডাকতে চাইল, আয়ান, বাবা। আয়ান অবাক হয়ে মীরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মামনি, এই আঙ্কেলটা আমার নাম জানল কিভাবে? আঙ্কেল শব্দটা আরিশের কানে তপ্ত সীসার মতো লাগল। যে এককালে আজানের স্বপ্ন মীরা দেখেছিল, আজ সেই সন্তান তাকে একজন অপরিচিত আঙ্কেল ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। আরিশ কেঁদে ফেলল। মীরা, আমাকে একটা সুযোগ দাও। আমি আয়ানের বাবা হতে চাই। মীরা খুব শান্তভাবে আয়ানকে কোলে তুলে নিল। আরিশের চোখের দিকে তাকিয়ে বলল, বাবা হওয়ার সুযোগ তুমি 3 বছর আগেই হারিয়েছ আরিশ। যে বাবা নিজের সন্তানের কানে আজান দেওয়ার চেয়ে প্রাক্তনের শর্তকে বড় মনে করে, তার কোনো অধিকার নেই এই পবিত্র মুখে হাত দেওয়ার। তুমি তো দায়িত্ব নিতে চেয়েছিলে, দেখো, আমি আমার দায়িত্ব পালন করছি। আমার সন্তানকে আমি বাবার অভাব বুঝতে দেইনি, কারণ আমার বাবা আর ভাই ওর জন্য পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। মীরা আরিশের খুব কাছে গিয়ে নিচু স্বরে বলল, তুমি বলেছিলে না, দেখে নিও আরিশ, তুমি আর কোনোদিন তোমার সন্তানের মুখ দেখতে পাবে না। আজ তোমার নিজের অভিশাপই তোমার ওপর ফলেছে। তুমি সামনে দাঁড়িয়ে থেকেও নিজের সন্তানকে পাচ্ছ না। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? আরিশের চোখের জল আর বাধা মানল না। সে বুঝতে পারল, নাইলা তাকে শুধু ব্যবহার করেছে, কিন্তু মীরা তাকে ভালোবেসেছিল। মীরার নিঃস্বার্থ ভালোবাসাকে যে অবহেলা করেছে, তার কপালে আজীবন এই নিঃসঙ্গতাই জুটবে। মীরা আর এক মুহূর্ত দাঁড়ল না। সে ঘুরে দাঁড়িয়ে তার সফলতার আলোর দিকে হেঁটে গেল, আর আরিশ সেই অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে রইল, একাই, নিঃস্ব হয়ে। সমাপ্ত। আসসালামু আলাইকুম। গল্পটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন, সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।